দরপতনের বৃত্তে বন্দি দেশের পুঁজিবাজার, ঝুঁকি কমাতে মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স। লাগাম টানলে বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা। দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না পেনশন, ঝুলে আছে প্রায় ৮০,০০০ আবেদন। নিষ্পত্তিতে দরকার ৮,০০০ কোটি টাকা, বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চল রেলওয়ে ১১৬টির বিপরীতে মিলছে মাত্র ৭২টি। বেশিরভাগই জরাজীর্ণ, ত্রুটিপূর্ণ। গুরুত্বপূর্ণ রুটে শিডিউল বিপর্যয়ে অন্তহীন দুর্ভোগ। ইলিশ উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা সফল করতে চলছে প্রচারণা। সব জেলের প্রণোদনা নিশ্চিতে তালিকা হালনাগাদ করার দাবি। এবং চতুর্থ দফায় আরও ১২ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এবার তুরস্কের বিমানে দিল্লিতে অবতরণ। মোদী সরকারের সমালোচনায় বিরোধীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব পুঁজি বাজারের সুরক্ষায় টাস্ক ফোর্সের সিদ্ধান্ত নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা আলোচনায় ফিরবো, তার আগে সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স। এজন্য ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীকে ঋণ না দেওয়ার সুপারিশ করেছে কমিটি। তবে একে অযৌক্তিক মনে করে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবিএ। টাস্কফোর্স সদস্য বলছেন, ফোরসেলের হাত থেকে বিনিয়োগকারীকে সুরক্ষা দিতেই করা হয়েছে এমন সুপারিশ। এমএস আরিফিনের রিপোর্ট। বিনিয়োগকারীর অপেক্ষায় ফাঁকা পড়ে আছে শেয়ার লেনদেনের প্রাণ ঢাকার ব্রোকারেজ হাউসগুলো। যারাও বা এসেছেন বিনিয়োগের হিসেব কষে, তারাও জানান টানা দরপতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারের গল্প। সাদা কাগজ আছে খালি, আর কোনো কিছু নেই। আবার মনে করলাম যে একটু ভালো হবে, এই পরিবর্তন আসছে, একটু ভালো হইব। কই ভালো হয় কই, আর তো খালি মাইনাসই। যেই লোক শেয়ার কিনছে তো মানে এই শেয়ারে লাভ খাইয়ে যেতে পারবো না জীবনে। বাইব্যাক এন্ড বাজারের জন্য গলার কাটা। আর হলে আপনার মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দ্রুত নেন। হালনাগাদ পরিসংখ্যান বলছে, দিন শেষে ঘুরে দাঁড়াতে পারেনি হাসিনা সরকার পতনের পর আশার ঝলক দেখানো পুঁজিবাজার। গেল প্রায় ৩ মাসে মাত্র ৪ দিন দৈনিক ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেশিরভাগ দিনই ঘুরপাক খাচ্ছে ৩০০ কোটির ঘরে। পুঁজিবাজারের হিসাব রাখা সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্যেও দেখা যাচ্ছে, গেল ৬ মাসে শেয়ার বেচে বিও অ্যাকাউন্ট শূন্য করে বাজার ছেড়েছেন ৪১,৫০০ বিনিয়োগকারী। এমন বেহাল দশা থেকে অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত শেয়ার বাজারকে টেনে তুলতে ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করেছে টাস্কফোর্স। আর বিনিয়োগ যতই হোক, যাদের নিয়মিত আয় নেই, এমন গৃহিণী, ছাত্র, অবসরে যাওয়া ব্যক্তিদেরও এই ঋণ না দেওয়ার সুপারিশ তাদের। সেই সঙ্গে মেয়াদি মিউচুয়াল ফান্ড বা তহবিলের মেয়াদ আর না বাড়ানোর পক্ষে টাস্কফোর্স। অনেকে যারা বাজারটা এভাবে বোঝে না, তাদের ক্যাপিটালের পরিমাণ কম থাকলে তার উপর যখন তারা মার্জিন নেয়, তখন যখন তারা বাজারের কারেকশন হয়, তখন তাদের দেখা যায় ফোর্স সেলে পড়ে যায়, তাদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। একদিকে প্রতিষ্ঠানের মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্টটা যদি প্রপার থাকে, রিটেলারদের জায়গা থেকে যদি মার্জিন ঋণটা তারা প্রপারলি নেয়, এখন সামনে আমরা যেটা করতে চাচ্ছি, আইপিও ভ্যালুয়েশন এবং আইপিওতে যেসব শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, সেগুলোকে আমরা যাতে করে ভালো শেয়ারকে তালিকাভুক্ত করতে পারি, তার জন্য কাজ করছি। তবে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবি এর দাবি, মার্জিন ঋণের লাগাম টানলে পুঁজিবাজারে আরও কমে যাবে বিনিয়োগ। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, এই ধরনের সার্টেন সেগমেন্ট অফ দ্য সোসাইটিকে রিকমেন্ড করা হয়েছে। সেটা আমরা অবশ্যই আমরা অপোজ করব, কারণ আমরা মনে করি যে আমাদের এখানে ইনভেস্টর ডেভেলপ করা ইজ আওয়ার ওয়ান অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রাইম রেসপন্সিবিলিটি। ইনভেস্টরকে যদি আপনার ডেভেলপ করতে হয়, তাহলে আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে। টাস্কফোর্সে দেওয়া সুপারিশের ওপর আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুঁজিবাজার সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন বলে জানিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদন, ফিরছে আলোচনায়। সাইফুল ইসলাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে দেখছিলাম মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স। আপনারা বলছেন, মনে করছেন এই দাবিটি অযৌক্তিক। আপনারা কেন অযৌক্তিক মনে করছেন, একটু শুরুতেই বলবেন। থ্যাংক ইউ। আপনার প্রথমে যেটা বলতে হচ্ছে যে ওনারা যেটা বলছেন যে মার্জিন ঋণের সীমাটা বেঁধে দিতে যাচ্ছে, কিন্তু সীমা বেঁধে দেওয়া এবং আপনার অ্যাক্সেস টু ফান্ডিং দুই জিনিস। আপনার সীমাটা তো হচ্ছে থ্রেশহোল্ড লিমিট, আপার লিমিটে কত করে দিচ্ছেন সেটা, বা কারা পাবে, কত পাবে, না পাবে, এভাবে। কিন্তু আপনি বলছেন যে
যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমরা যাদেরকে বুঝি যে 10 লাখ টাকার নিচে যারা আসবে, যেমন স্টুডেন্টের কথা বলছে, রিটায়ার্ড লোকজনের কথা বলছে, হাউস ওয়াইফের কথা বলছে, তাদেরকে আমাদেরকে বাজারে আনতে হবে। আজকে ওনারা ক্ষুদ্র বিনিয়োগকারী, বাট দে উইল বিকাম লার্জ ইনভেস্টার্স অর রিয়েল ইনভেস্টার্স ইন দ্য লং রান। আপনি এখন প্রথমে একটা বৈষম্য তৈরি করছেন যে যাদেরকে বাজারে আনা দরকার ভবিষ্যতের জন্য, তাদেরকে আপনি ফান্ডিং অ্যাক্সেসটা বন্ধ করে দিচ্ছেন। অ্যাক্সেস টু ফান্ড ইজ এ রিয়েল ডিফিকাল্টি ফর দ্য কমন পিপল, উই অল নো। আপনারা আমার জন্য একটা মানে অ্যাক্সেস টু ফান্ডটা ইজ এ চ্যালেঞ্জ। সেখানে আপনি যদি আইন করে বন্ধ করে দেন, তাহলে যেটা হবে যে তাহলে একটা রিটায়ার্ড লোক তো আপনার ধরেন 60 বছর বয়সে একটা লোক রিটায়ারমেন্টে চলে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে চাকরির বিশাল অসুবিধা। তা আমাদের যে লাইফ স্প্যান সেখানে দেখা যাচ্ছে এখন একজন লোক 80-85 বছর বেঁচে আসছে, তাহলে সে বাঁচবে কীভাবে? তা আমরা ওনাদেরকে ধাবিত করে দিচ্ছি টু দ্য ব্যাংক ইন্টারেস্ট, যে যেখানে একটা বিনিয়োগের সুযোগ আছে, আপনি রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাচ্ছেন সেটা সুস্থভাবে বিনিয়োগ করে, সুন্দর জায়গায় বিনিয়োগ করে আপনি রিটার্ন জেনারেট করতে যাচ্ছেন। বাট সেখানে আপনাকে সময় নট নেসেসারিলি যে এভরি টাইম ইউ নিড এ ফান্ডিং, তো সেখানে সময় আপনার অ্যাক্সেস টু ফান্ডিং ইজ টু ফ্যাসিলিটেট ইউর ইনভেস্টমেন্ট। বাট সেটাকে আইন করে বন্ধ করে দিলে তো এটা এক ধরনের বিশাল বৈষম্য করা হচ্ছে, ডিসকারেজ করা হচ্ছে। সেম গোজ ফর দ্য স্টুডেন্টস, যে একটা স্টুডেন্ট যে আজকে 1 লক্ষ 2 লক্ষ টাকা নিয়ে আসবে, তাকে সে তো 1-2 লক্ষ টাকায় নিয়ে আসবে, এর বেশি তো টাকা নিয়ে আসার কথা না। কিন্তু হয়তো প্রয়োজনে তাকে আপনার মার্জিন লোনে যেতে হতে পারে। মার্জিন লোনে সে যাবে, কিভাবে যাবে, এটা ইট শুড বি এন্টায়ারলি গিভেন এট দ্য ডিসক্রিপশন অফ দ্য ল্যান্ডার্স অ্যান্ড দ্য বরোয়ার্স। আপনার যেভাবে আইন করে যদি এভাবে বৈষম্য তৈরি করা হয়, তাহলে এটা ডিসকারেজ করবে ফর মেনি, লাইকস আমি যেটা বললাম। থেকে বলা হচ্ছে বিনিয়োগকারীকে সুরক্ষা দিতেই তারা এই বিষয়টি আনতে চান। বিনিয়োগকারীর সুরক্ষা বলতে ওনারা যেটা বুঝাচ্ছেন, এটার সাথে আমরা আনফরচুনেটলি একমত হতে পারছি না। বিনিয়োগকারীদের সুরক্ষা যদি দিতে হয়, তাহলে বিনিয়োগকারীদেরকে আপনি ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে বড় জিনিস। যে আপনি লোন নিচ্ছেন, আপনার থেকে আমি লোন নিচ্ছি, নিয়ে আমি কোথায় দিচ্ছি, অ্যাজ লং ইজ ইউ আর দ্য ল্যান্ডার, সেখানে আপনার একটা অ্যাসেসমেন্ট ক্যাপাসিটি থাকতে হবে, আপনার অ্যানালাইসিস থাকতে হবে যে আমি ঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা। বিকজ এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমি ভুল জায়গায় যদি ইনভেস্ট করি এবং আপনি যদি টাকা দেন, সেখানে প্রফেশনালি মানে আপনি ইউ আর নট ডুইং দ্য রাইট জব। তো সেখানে সুরক্ষা যদি আমাকে দিতে হয়, প্রথমে দিতে হবে যে আমি সঠিক জায়গায় বিনিয়োগ করছি কিনা, সেটা আমাকে পরামর্শ দেওয়া, আমাকে গাইড করা। যদি আপনি যদি দেখেন যে আমি সঠিক জায়গায় বিনিয়োগ করছি না, আপনি অ্যাজ এ ল্যান্ডার আপনি আমাকে টাকা দেবেন না। কিন্তু আমি একটা ভালো শেয়ারে বিনিয়োগ করতে যাচ্ছি, আপনার থেকে টাকা যাচ্ছি, আপনার টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি অন্যদেরকে দিচ্ছেন কিন্তু আমাকে দিচ্ছেন না, এতে তো সুরক্ষা হচ্ছে না, এটা এক ধরনের বৈষম্য হচ্ছে। টাস্কফোর্সের এই সুপারিশটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনারা কি আশঙ্কা করছেন? আপনাদের কথা অনুযায়ী এটি অযৌক্তিক, তাহলে কি হতে পারে? বিনিয়োগকারীর সংখ্যা কমবে, মানে কি আশঙ্কা করছেন আপনারা? আমাদের প্রধান আশঙ্কাটা হচ্ছে যে এটা আমরা যে বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থার জন্য এই যুদ্ধ করে আসছি, সেটা তো প্রথমেই একটা বৈষম্য তৈরি করা হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য। আপনি একটা সেগমেন্ট অফ ইনভেস্টরকে আপনি ফ্রম দ্য সোর্স অফ ফান্ডিং ডিপ্রাইভ করে দিচ্ছেন আইন করে, এটা তো হতে পারে না। এখন ধরেন আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, আপনি রিটায়ার্ড লোক, আপনি 5 লাখ টাকা নিয়ে আসলেন আপনি আমার কাছে, আমি ল্যান্ডার। এখন আমি দিব কি দেব না, আপনাকে কেন দেব না দেব, আপনার ক্রেডিট অর্ডিন্যান্সটা কতটুক, আমি আপনার ক্রেডিট ব্যাকগ্রাউন্ড চেক করতে পারি, কিন্তু আমি আপনাকে আইনগতভাবে দিতে পারবো না যদি হয়, এটা তো একটা শুরুতেই টু বিগিন উইথ ইটস ডিসক্রিমিনেশন, এটা আমরা চাচ্ছি না। আরেকটি তথ্য আপনাকে একটু বলতে চাই, যেটি প্রতিবেদনে ছিল যে গেল 6 মাসে শেয়ার বেচে বিও অ্যাকাউন্ট শূন্য করে বাজার ছেড়েছেন 41,500 বিনিয়োগকারী। সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে কিনা আপনার কাছে? এই বিও অ্যাকাউন্টসগুলো কেন কমছে, কি মনে হচ্ছে? সংখ্যাটা বেশি মনে হচ্ছে না, কিন্তু সংখ্যাটা আপনার অত্যন্ত আমি বলবো যে ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন ফর আস, ফর এভরিওয়ান। কেন বলছি সেটা হচ্ছে যে কেন যাচ্ছে, একদম সোজা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা রিটার্ন তৈরি করতে পারছি না। আপনি যে টাকাটা নিয়ে আসবেন, এই বাজার হ্যাজ ফেইলড টু ক্রিয়েট রিটার্নস, জেনারেট রিটার্নস ফর দ্য ইনভেস্টার্স। মানে বাজারে বলতে আমি বুঝাচ্ছি রেগুলেটর্স, স্টক এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, লিস্টেড সিকিউরিটিজ, স্টেক হোল্ডার, যারা আমরা বিনিয়োগটা এনশিওর করার কথা, আমরা সবাই উই হ্যাভ ফেইল্ড, কালেকটিভলি ফেইল্ড, যার ধরুন আপনি এখানে থাকছেন না, তো এখানে আপনি চলে যাচ্ছেন, সেটা আনফর্চুনেট। এবং সেখানে আপনি কেন যাচ্ছেন, এটা একদম সহজ কথায় বলতে হলো যে আপনি আমার কাছে আসছেন ফর রিটার্ন, বাট আই ফেল টু জেনারেট রিটার্ন ফর ইউ।
তাহলে সিম্পল। এখন যে ব্যবস্থা আছে সবকিছু মিলে আপনারা কি নতুন কোনো কিছু সুপারিশ করছেন, নাকি বর্তমান যে ব্যবস্থা আছে সেটাই ঠিক আছে? না, আপনার দুটো জিনিস, একটা হচ্ছে যে বিনিয়োগকারী ধরে রাখার জন্য যে সুপারিশগুলি আসছে, আমরা যেহেতু এটা ব্রড রেঞ্জ অফ স্টেক হোল্ডারের মধ্যে ডিসকাশন হয় নাই, তাই আমরা এখনই বলতে পারবো না। বাট আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনার বিনিয়োগকারী ধরার জন্য বাজারের আমূল পরিবর্তন দরকার। প্রথম দরকার যেটা হচ্ছে যে আপনার নাম্বার অফ ইনভেস্টেবল স্টক বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। একটা মার্কেটে বছর পর বছর আইপিও আসবে না, তাহলে তো এই মার্কেট টিকে থাকাটা লং টার্মে এটার এক্সিস্টেন্স ইজ ইন কোশ্চেন। সেকেন্ড হচ্ছে আপনার এখানে এখন পর্যন্ত আমরা যদি বলি যে আজকে 6 মাসও আমরা সার্ভিলেন্সের কোনো ডেভেলপমেন্ট দেখি নাই, আমরা মনিটরিংয়ের কোনো ডেভেলপমেন্ট দেখি নাই, আমরা এনফোর্সমেন্টের কোনো ডেভেলপমেন্ট দেখি নাই, তাহলে বিনিয়োগকারীদেরকে আমরা কীভাবে আনবো এই বাজারে নতুন বিনিয়োগকারী এবং যারা আছে তাদেরকে ধরে রাখবো? তো এটা আমূল পরিবর্তন ছাড়া এইবার বাজার যে অবস্থা এখন আছে সেখান থেকে উত্তরণের সুযোগটা আমি এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখছি না। সো আমাদের মনে হয় আমাদেরকে আরেকটু ব্রড রেঞ্জের চিন্তা করতে হবে যে এখানে অনেক বেশি পরিবর্তন দরকার এবং অনেক তাড়াতাড়ি পরিবর্তন দরকার। কারণ তাড়াতাড়ি কেন বলছি, যে আপনি যত দেরি হবেন তত বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। একটি বিষয়, আপনি যেহেতু গত 6 মাসের কথা আনলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে শেয়ারবাজার কিছুদিন যে আশার আলো দেখিয়েছিল তা দীর্ঘস্থায়ী কেন করা গেল না? তাহলে সেটা আমাদেরও প্রশ্ন। গত 15 বছর কি হয়েছে উই অল নো, কিন্তু আমরা বিনিয়োগকারী আপনার যদি দেখেন যে ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে যে সরকারটা আসছে সেখানে 15 বছর পরে ওনাদের একটা আপনার কনফিডেন্স মার্কেটে দেখতে পেয়েছি। এবং আরও একটা জিনিস আপনাকে এখানে বলা দরকার যে গত 5-6 বছর পরে যে এই সরকার আসার পরেই আমরা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এই মার্কেটে আবার রিটার্ন করতে দেখেছি, ইনভেস্ট করতে দেখেছি। তার মানে হচ্ছে ইটস এ পিওর কনফিডেন্স ইন দ্য গভর্নমেন্ট। এই কনফিডেন্সটা ধরে রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এখন শুধু তো আমি বললে হবে না, সেখানে আমাকে মানে উই হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, যেটা আমরা করতে পারছি না। সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা উচিত ছিল 6 মাসের মধ্যে যে আপনার মানে দৃশ্যমান কিছু পরিবর্তন। একটা হচ্ছে যে প্রথমেই যে আইপিও, নতুন আইপিও আসতে হবে। আমরা বলছি যে প্রাইভেট সেক্টর থেকে আইপিও আনা ইজ এ ভেরি টাইম কনজিউমিং ম্যাটার। তা আমরা অল্টারনেটিভ কী করতে পারি? করতে পারি যে গভর্নমেন্ট স্টেট ওন এন্টারপ্রাইজ অ্যাটলিস্ট একটাও যদি 6 মাসে আপনার লিস্টিং করা যেত, তাহলে আমরা এই বার্তাটা বিনিয়োগকারীদেরকে দিতে পারতাম, দেশি এবং বিদেশি, যে এখানে দ্য নিউ স্টকস আর কামিং ইন দ্য মার্কেট। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তারপরে অ্যাট দ্য সেম টাইম যে আমি যেটা বললাম যে গভর্নেন্স ইস্যুগুলি, গভর্নেন্স যে শুধু আপনার মার্কেট যদি দেখেন, তো এখন মানে মার্কেটের মুভমেন্ট আপনারা সবাই আমাদেরকে বলছেন যে দেয়ার আর লট অফ কোশ্চেন্স দ্যাট উই ক্যান আস্ক। তো এই জিনিসগুলি আপনার পরিবর্তনটা খুব তাড়াতাড়ি দেখাতে হবে, কারণ 6 মাস তো অনেক লম্বা সময় চলে গেছে, এখন আর বিনিয়োগকারীদের ধৈর্য থাকবে না। জি, সেই সমাধানই হবে, পুঁজিবাজারে স্বস্তি ফিরবে, সবারই সেই প্রত্যাশা থাকবে। আমরাও তাই আশা করছি, ইনশাআল্লাহ আমরা ভালো জিনিস দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকে যুক্ত ধন্যবাদ। হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম। অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিকে শক্তিশালী করতে রফতানি বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়ানোর গুরুত্ব দেন বাণিজ্য উপদেষ্টা। পোশাক শিল্প নির্ভর রফতানি বাজার এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে চাপে ফেলতে পারে বলেও আলোচনায় উঠে আসে। এবার বন্দর বাণিজ্যের খবর। রমজান উপলক্ষে চাহিদা থাকায় হিলি বন্দর দিয়ে বেড়েছে ছোলা, বাদাম সহ নিত্যপণ্যের আমদানি। কোনো জটিলতা ছাড়াই হচ্ছে বিক্রি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আসন্ন রমজান উপলক্ষে হিলিস্থল বন্দর দিয়ে ছোলার আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ছোলা, বাদাম, কিশমিশ, নারিকেল এবং জিরার ব্যাপক আমদানি হচ্ছে। আগে যেখানে প্রতিদিন 1 থেকে 2 ট্রাক ছোলা আমদানি হতো, এখন প্রতিদিন এখানে ছোলা আমদানি হচ্ছে। গতকালকেও 22 ট্রাক আমদানি হয়েছে, তার আগে 25 ট্রাক আমদানি হয়েছে। প্রতিনিয়ত যেহেতু এসব পণ্যের আমদানি হচ্ছে, আর এই সব পণ্যের মধ্যে অধিকাংশই কিন্তু শুল্ক ট্যাক্স ফ্রিতে এসব পণ্য আমদানি করতে পারছেন আমদানিকারকরা। যেমন ছোলা শুল্ক
ফ্রি, খেসারির ডাল, মুগ ডাল, মসুর ডাল, তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু পণ্য আমদানি করছে। আর সব থেকে এই হিলিস্থল বন্দর থেকে যে পণ্যগুলো আমদানি হয় এই পণ্যগুলো এই বন্দর থেকে বিক্রি করতে থাকে। এইখান থেকে বিভিন্ন জায়গায় এই পণ্যগুলো কিন্তু পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন তাদের চাহিদা মতন। তো আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, আমদানিকারকরা বলছেন যেহেতু হিলিস্থল বন্দর একটা এখানে আড়ত, পুরা পোর্ট মিলে কিন্তু একটা আড়ত বলা চলে, যে আড়তে প্রতিদিন তারা এইসব পণ্যগুলো আনার পরে এখানে বিক্রি করতে পারছেন, এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো যেহেতু সোলার একটা বর্তমানে সোলার আমদানি বৃদ্ধি পেলেও যে সোলার দাম সেটা কিন্তু এখনও কমেনি। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সোলার ব্যাপক চাহিদা বেড়েছে সেই তুলনায় ভারতের যে রপ্তানিকারক ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা বুকিং রেট বৃদ্ধি করে দিয়েছে, তারা কিন্তু এমনটাই বলছেন। তাছাড়াও আমি একজন পাইকারির সাথে কথা বলেছিলাম, পাইকারি ব্যবসায়ী বলছেন যেহেতু ছোলার ব্যাপক চাহিদা আছে, ছোলা, খেসারি ডাল, মসুর ডাল, মুগ ডাল এবং বিভিন্ন ধরনের কিন্তু ডাল আসছে এখানে, যে ডালগুলা কিন্তু এখান থেকে তারা নিয়ে যাচ্ছে। তাছাড়া জিরার আমদানি বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে ট্রাকগুলো দেখাই, যে আমার এই যে পিছনে যেসব ট্রাক দাঁড়িয়ে আছে এইসব ট্রাকগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের যে খেসারি, মুগ, মসুর, বিভিন্ন ডাল আছে। তাছাড়া কিন্তু সোলা কিন্তু এখানে সোলা রয়েছে। গত 2 দিনে হিলিস্থল বন্দরে 44 ট্রাকে এখানে 1650 মেট্রিক টন সোলা আমদানি হয়েছে। আজকেও ছোলার আমদানি বৃদ্ধি পাবে। তবে এতটুকু হিলিস্থল বন্দর থেকে আমার কাছে। বছরের পর বছর ঘুরেও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। অর্থের অভাবে আটকে থাকছে জরুরি চিকিৎসার মতো বিষয়। টাকার মুখ দেখার আগেই অনেকে পাড়ি জমান পরপারে। কর্তৃপক্ষ বলছে অর্থের সংস্থান না থাকায় ঝুলে আছে প্রায় 80,000 আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন 8,000 কোটি টাকা। শিক্ষা উপদেষ্টা জানালেন আপাতত বন্ড ইস্যু করে অর্থ ছাড়ের চেষ্টা চলছে। সালাউদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাকির আহমেদ। মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন। বয়সের ভারে নুজো এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু 4 বছর ধরে অবসর বোর্ডে ধর্ণা দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের। চাকরি শেষ হয়ে গেছে 2020 সালে। আগামী মাসে আমার অপারেশন হবে। দিনের পর দিন আসছি, এসলে বলি তারা যে টাকা নেই, পরে আসেন। শুধু আলাউদ্দিন নন, শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর। 5 বছর হয়ে গেছে, এখনো অবসর ভাতা পাইছি না। 28-এর কথা বললো যে 28 সালের আগে হবে না। পারতেছে এখানে চলে যেতে, না পারতে থাকতে এখানে। অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা। তারা বলে যে অডিটের কাজ চলতেছে, এই চলতেছে, এরকম করে ঘোরাচ্ছে। 5 বছর পরে টাকা আমরা কি করব? ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না। অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে 38,000 আবেদন, আর কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 36,000। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 8,000 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয়। আর আবেদনের 1/3 কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দেওয়ার দাবি অবসর বোর্ডের। আমি একটা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের খাত থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া যায় কিনা বা কোনো বিশেষ অনুদান হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। শিক্ষা উপদেষ্টা বলছেন স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন, সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না, তারা চিকিৎসার অভাবে ভুগেন। তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের। কৃষ্ট হবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminum, redefine possibilities.
এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। গতকালও যেমনটা দেখা গিয়েছিল 3 সূচকেই পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল এবং আজকে সকাল থেকে নিম্নমুখী প্রবণতা থাকলেও 3 সূচক এখন এই মুহূর্তে আশার আলো দেখাচ্ছে অনেকটাই। প্রধান সূচক ডিএসই এক্স সূচককে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে সে পর্যন্ত 15.44 পয়েন্ট বেড়েছে ডিএসই এক্স বা প্রধান সূচকে, এবং সরিয়া সূচক ডিএসই এস সূচকে পয়েন্ট বেড়েছে 2.13 পয়েন্ট। বাছাইকৃত সূচক ডিএস30 সূচকে পয়েন্ট বেড়েছে 4.34 পয়েন্ট বেড়েছে এই সকালের প্রায় 1.5 ঘন্টার লেনদেন, এবং শেয়ার হাতবদল হয়েছে 7,873 বার, এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 192.51 লাখ টাকা। এবং প্রধান সূচকের উত্থান পতনের চিত্রটা যদি দেখি শুরুর দিকে কিন্তু প্রধান সূচক খুব একটা আশার আলো দেখাতে পারেনি। প্রধান সূচক শুরুর দিকে নিম্নমুখী প্রবণতা দিয়ে এগোচ্ছিল, 10টার কিছুটা পরে কিন্তু বড় ধরনের পতনই দেখেছিল প্রধান সূচক। এরপরে 10:30টার পর থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছিল এবং এখন পর্যন্ত প্রধান সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে এবং তার সঙ্গে সরিয়া এবং বাছাইকৃত সূচকও ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। এবং গতকালকে যেমনটা বললাম যে প্রায় 500 কোটি টাকা লেনদেন হয়েছিল গতকালকে ঢাকার পুঁজিবাজারে, 487.57 টাকা, এবং আজকে এখন পর্যন্ত 1.5 ঘন্টায় প্রায় লেনদেন হয়েছে 192.51 টাকা। এবং এই লেনদেন আসলে কোন কোম্পানিগুলো করেছে, কোন কোম্পানিগুলো লেনদেনে দৌড়ে এগিয়ে আছে সেটা যদি একটু দেখি আমরা, প্রথমেই আছে কেটিএল। এরা লেনদেন করেছে এই কোম্পানিটি আমরা দেখছি 8.12 টাকা, এবং 2 নম্বরে আছে ড্রাগন সোয়েটার, এই কোম্পানিটি লেনদেন করেছে 7.80 টাকা, এবং 3 নম্বরে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 7.63 টাকা, এবং 4 নম্বরে আছে ফুয়াং ফুড এখন পর্যন্ত লেনদেন করেছে 6.33 টাকা, এবং 5 নম্বরে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 6.11 টাকা। এবং আমরা প্রথম যে কোম্পানিটি রয়েছে তার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 13.40 টাকা, এবং 2 নম্বরে রয়েছে ড্রাগন সোয়েটার, এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 12.40 টাকা, এবং আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটির শেয়ার উঠেছিল সর্বোচ্চ 12.70 টাকা পর্যন্ত। এবং এখন পর্যন্ত যেমনটা বললাম যে সকালের দিকটায় 3 সূচকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিল, এখন পর্যন্ত 3 সূচকের যে পরিস্থিতি পয়েন্ট বাড়ার যে হার তাতে আজ এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজার কিছুটা আশার আলোই দেখাচ্ছে। তো এই ছিল ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভয়াবহ ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল, কন্টেইনার এবং সার পরিবহনের জন্য 116টি ইঞ্জিন প্রয়োজন হলেও বরাদ্দ মিলছে মাত্র 72টি। এর মধ্যে অর্ধেকের বেশি ইঞ্জিন জরাজীর্ণ এবং ত্রুটিপূর্ণ। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ রুটে হচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয়। শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে মেরামতের জন্য ইঞ্জিনের এই আসা যাওয়া বলে দিচ্ছে কতটা ইঞ্জিন সংকটে ধুঁকছে পূর্বাঞ্চল। রক্ষণাবেক্ষণ কিংবা বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই। ত্রুটি সারিয়েই ইঞ্জিনগুলোকে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের জন্য ছুটতে হচ্ছে, অথচ যাত্রা শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ইঞ্জিনগুলোকে বিরতিতে রাখতে হয়। লোকোমোটিভের কারণে ট্রেন শিডিউল বিপর্যয় হচ্ছে, সময় মতো ট্রেনগুলো তার প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়তে পারতেছে না, আবার দেখা গেছে যে প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার পরে মাঝামাঝি যাওয়ার পরে ইঞ্জিন ট্রাবল দেয়। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে ইঞ্জিনের বরাদ্দ মিলছে মাত্র 70 থেকে 72টি। এছাড়া জ্বালানি তেল, কন্টেনার এবং সার পরিবহনের জন্য 14টি ইঞ্জিন দরকার হলো এই মুহূর্তে বরাদ্দ পাওয়া যাচ্ছে 5 থেকে 6টি। ফরেন মাল এগুলো সংগ্রহ করতে সময় লাগে 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগে, কিন্তু যথাযথভাবে বাজেট না পাওয়ার কারণে এই কাঙ্ক্ষিত স্পেয়ার না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইঞ্জিন সংকটের মুখে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনগুলো জোড়াতালে দিয়ে চালানোর চেষ্টা করা হলো। ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম থেকে সিলেট এবং ময়মনসিংহ রুটের যাত্রীরা। যে ইঞ্জিনটা দিলে যে সিলেট থেকে ট্রেন কাজ করে আসছে ওই ইঞ্জিনটা আবার রিপেয়ার হওয়ার পরে মেনটেন্যান্স হওয়ার পরে আবার সিলেটের উদ্দেশ্যে যায়, এই জন্য সময় কিছুটা সময় বিলম্ব। ইঞ্জিন সংকট এতটাই প্রকট, চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না।
আর তাই রেলওয়ের ওয়ার্কশপগুলিতে নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেরামত চলছে দ্রুতলয়ে। শুধুমাত্র রেলের বহর যুক্ত করতে এই পাহাড়তলি ওয়ার্কশপে একযোগে মেরামত করা হচ্ছে 31টি ইঞ্জিন। দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার কর্মকর্তা কর্মচারীরা। রেলওয়ের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। বাণিজ্য। দেশের 5টি ইলিশের অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় প্রণোদনার পাশাপাশি তালিকা হালনাগাদ করার দাবি জেলেদের। পটুয়াখালী থেকে সুজন নামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস মেঘনা ও তেতুলিয়া নদী সহ ইলিশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। 1 মার্চ থেকে পটুয়াখালীর পায়রা তেতুলিয়া নদীতে শুরু হয় জাটকা সংরক্ষণ অভিযান, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশের অভয়াশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা পালনে ইতিমধ্যে ঘাটে ফিরেছে অসংখ্য জেলে নৌকা ও ট্রলার। নিষেধাজ্ঞার কারণে বেকার হয়ে পড়েন তারা। জেলেরা বলছেন, গত কয়েক বছর ধরে জ্বালানি তেল সহ বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি আশানুরূপ মাছ না পাওয়ায় ধার দেনায় জর্জরিত তারা। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন প্রতি মাসে জেলেদের 40 কেজি হারে চাল দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা জোটেনি প্রকৃত জেলের ভাগ্যে। তালিকা হালনাগাদের দাবি তাদের। আমরা ঠিকমতো জাল বাইতে পারি না, মাছ ধরতে পারি না, তারপর কিস্তি বা দাস আমাদের সেগুলো ঠিকভাবে দিতে পারি না। কিস্তির জন্য আসলে আমরা পালাই থাকি। চাউল পায় যা টাকা আছে আর চাউল পায়, আমরা জেলে ঠিক মতন চাউল পাই না। অনেক জাইলারা এভাবে কষ্টে ওরা চলে গেছে, যা মাছ ধরিয়াও চলতে পারে না সংসার। সরকারে যে আমাকে যে আবেদন যে যে জেলে হ্যারে যে চাল দেওয়া হোক আর যে জেলে নাই হ্যার নাম বাত হয়ে যে। এদিকে অভিযান সফল করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন কর্মহীন প্রায় 65,000 জেলেকে প্রণোদনার খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি যে বিগত সময়ের মতো 64,771 জেলেদের পরিবারের জন্য ভিজিএফ সহায়তা আসবে। আমাদের এই অঞ্চলের যে জেলে সম্প্রদায় রয়েছে তাদের যে নিবন্ধন কার্যক্রম, এটা আমরা হালনাগাদকরণের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন 79,279 জন। সময় সংবাদ, পটুয়াখালী। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়া কর্মসূচি চালু করল মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। এর আওতায় দেশজুড়ে 300টি শিক্ষা প্রতিষ্ঠানে 40,000 বই বিতরণ করা হবে। রোববার রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ অন্যান্যরা। এখন পর্যন্ত বিতরণ করা মোট বইয়ের পরিমাণ 4,27,200টি। শুরু হতে যাচ্ছে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো। মঙ্গলবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা জানান মেলা কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এই প্রদর্শনীর মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরা হবে। অমর একুশে বইমেলায় টানা 4র্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল হারপিক। প্রত্যেক প্রবেশ পথে মেলায় আগত দর্শনার্থীদের ডেটল দিয়ে হাত ধোবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও মেলায় স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় আগত শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও গেম খেলার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি উপহার হিসেবে সংগ্রহ করতে পারছে ডেটল ওয়ারিয়র ও হারপিক কমিক চরিত্র। বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো DMI সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি। বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর সিলায়ন 6 মডেলের গাড়িটি ডুয়েল মোডে চললে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়বে 4 টাকা, আর শুধু ইভি মোডে চললে এই খরচ নামবে 2.5 টাকায়। সিলায়ন 6
বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা চীনা কোম্পানি BYD-র তৈরি DMI সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি। বলা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী গাড়িটিতে 60 লিটার ফুয়েল ট্যাঙ্ক ও 18.2 কিলোওয়াট ব্যাটারি রয়েছে। একবার ফুল চার্জে সম্মিলিতভাবে যা দিবে কমপক্ষে 1092 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ। এটাকে যেরকম রেগুলার তেলের মাধ্যমে চালাতে পারবেন, আবার একই সাথে আপনি ইলেকট্রিক চার্জের মাধ্যমেও চালাতে পারবেন। অ্যান্ড এটার ওভারঅল এই সুবিধাগুলোর কারণে এটাতে প্রতি কিলোমিটারে খরচ নেমে যাচ্ছে মাত্র অ্যারাউন্ড 4 টাকায়, যেখানে কিনা আমাদের রেগুলার যে কোনো তেলের গাড়ির ক্ষেত্রে এই খরচটা হয় 15 থেকে 16 টাকা শুধুমাত্র ইভিতে। সেক্ষেত্রে হয়তোবা এটার কস্টিংটা চলে আসবে অ্যারাউন্ড 2.5 টাকার আশেপাশে। বাংলাদেশে সিলায়ন 6 এর আনুষ্ঠানিক পথ চলা উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁওয়ে BYD-র বিক্রয় কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে গাড়িটির পরিবেশক রানার গ্রুপ। প্রথম 200 ক্রেতার জন্য ঘোষণা করা হয় দাম। For our first 200 customer, the price is 63,90,000 টাকা only. প্রযুক্তির ব্যবহার, পরিবেশের সুরক্ষা আর বিলাসবহুল অভিজ্ঞতায় সিলায়ন 6 বাংলাদেশের গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে জানান রানার গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশে অলরেডি এই ট্রান্সমিশনটা শুরু হয়েছে, ইঞ্জিন থেকে আস্তে আস্তে করে ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। যত বেশি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করব, আমাদের বাতাসকে আমরা তত বেশি কার্বন মুক্ত করতে পারবো। জানানো হয় উচ্চ ক্ষমতার ইঞ্জিনের কারণে মাত্র 8.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সক্ষম সিলায়ন 6। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঈদকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। প্রথমবারের মতো এবারও ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। 20 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত থাকবে এই সুবিধা। মার্সেল কর্পোরেট অফিসের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ইলেকট্রোমার্টের বার্ষিক পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে দেশের অধিকাংশ পার্টনার অংশগ্রহণ করেন। সম্মেলনে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ সেলিম জানান, দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেকট্রোমার্ট। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বাধিক গুণগত মান সম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহে ইতিমধ্যে নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করা হয়েছে। সম্মেলনে 4টি নতুন মডেলের ফ্রিজারের মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর অথরাইজড ইকোনমি অপারেটর হিসেবে স্বীকৃতি অর্জন করেছে স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান GPH ইস্পাত। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। GPH ইস্পাতের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই স্বীকৃতি লাভের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ও সাপ্লাই চেইন নিরাপত্তা মেনে চলার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে স্টিল খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান GPH ইস্পাত। মিস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান GPH গ্রুপ অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা দরপতনের বৃত্তে বন্দী দেশের পুঁজিবাজার, ঝুঁকি কমাতে মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স। লাগাম টানলে বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা। দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না পেনশন, ঝুলে আছে প্রায় 80,000 আবেদন। নিষ্পত্তিতে দরকার 8,000 কোটি টাকা, বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। ইঞ্জিন সংকটে পূর্বাঞ্চল রেলওয়ে 116টির বিপরীতে মিলছে মাত্র 72টি, বেশিরভাগই জরাজীর্ণ ত্রুটিপূর্ণ। গুরুত্বপূর্ণ রুটে শিডিউল বিপর্যয়ে অন্তহীন দুর্ভোগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।